তুমি অনুকূল, তুমি লোকনাথ, তুমি হযরত বুদ্ধ। যে নামে যে ডাকুক তোমায়, তুমি আছো জগৎ শুদ্ধ। যে নামে যে ডাকুক তোমায়, তুমি আছো জগৎ শুদ্ধ। তুমি অনুকূল। লোকনাথ বাবার কচুয়া ধামে কিভাবে আসবে, কোন ট্রেন ধরবে, কচুয়া ধাম আসতে ঠিক কত টাকা খরচ হবে, তারপরে রয়েছে যে ট্রেনে গেলে কোন স্টেশনে নামতে হবে, আর যদি গাড়ি নিয়ে আসো তো কোথা থেকে আসতে হবে। আর এই নিচেই তোমরা দেখতে পারবে অনেক টোটো, অটো, এরকম মোটর ভ্যানগুলো থাকে, যেগুলি তোমাকে নিয়ে যাবে হচ্ছে কচুয়া ধামে। একজন যদি সাধারণ মানুষ আসে তো কচুয়া ঘুরতে কত টাকা লাগবে, এখানে ডালা শুরু হয় কত থেকে। তো বন্ধুরা, এটা হচ্ছে বাবার সেই পবিত্র দুধ পুকুর। জয় বাবা লোকনাথ। বন্ধুরা, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি মাত্র 11 বছর বয়সে সমস্ত মোহমায়া ত্যাগ করে নিজেকে ঈশ্বরের সেবায় সমর্পণ করে দিয়েছিলেন। ইনি হচ্ছেন আমাদের সবার প্রিয় শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী। ভগবান গাঙ্গুলি তরুণ, ইনি ছিলেন হচ্ছে লোকনাথ বাবার। এই গেটটায় হচ্ছে উপরে লেখা রয়েছে বেণীমাধব তরুণ। লোকনাথ বাবার যে বাল্যকালের যে বন্ধু ছিল তার বাড়ি। ওনার উদ্দেশ্য একটাই যে ভগবান কোথায় থাকে, কিভাবে থাকে, বা কিভাবে ভগবানকে দর্শন করা যায়। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন আমি সকাল সকাল দমদম স্টেশনে চলে এসেছি, আর আজকে আমি যাব হচ্ছে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী জন্মস্থান কচুয়া ধামে। তো অনেকেরই বিমত আছে যে লোকনাথ বাবা কি কচুয়া ধামে জন্মগ্রহণ করেছেন নাকি চাকলাতে। তো সে বিমতে আমি যাব না। তো লোকনাথ বাবা চাকলাতেই জন্মগ্রহণ করুক কি কচুয়াতেই জন্মগ্রহণ করুক, তো আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে মন ভক্তি করে লোকনাথ বাবাকে দর্শন করা এবং পূজা দেওয়া। তো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে কিভাবে তোমরা খুব কম খরচেই কচুয়া ধাম ঘুরে আসতে পারো। তো চলো আজকের এই সুন্দর জার্নি ব্লগটা দমদম স্টেশন থেকে শুরু করা যাক। বন্ধুরা, কচুয়া ধাম যেতে হলে আমাকে প্রথমে দমদম থেকে হাসনাবাদ লোকাল ধরতে হবে। এই দমদম থেকে এখন হাসনাবাদ যাওয়ার গাড়ি হচ্ছে 7:55-তে। আর এই দেখো বন্ধন এক্সপ্রেস পাস হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে দমদমে। এখান থেকে আমি এখন ট্রেন ধরে যাব হচ্ছে হাসনাবাদের কাকড়া মির্জানগর স্টেশনে। তো তোমাদের সাথে কথা হচ্ছে কাকড়া মির্জানগর স্টেশনে। তো বন্ধুরা, আমি এখন কাকড়া মির্জানগর স্টেশনে নেমে গেছি। আর এখান থেকে বাবা লোকনাথের জন্মভূমি কচুয়া মাত্র 3 কিলোমিটারের ডিস্টেন্স। আর তোমাদের একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে তোমরা যদি কাকড়া মির্জানগর স্টেশনে আসতে চাও তাহলে তোমাদের শিয়ালদা থেকে যে ট্রেনগুলি হাসনাবাদে যায় সেই ট্রেনগুলিতে তোমাদের উঠতে হবে। তোমাদের সুবিধার্থে আমি এখানে 4টে ট্রেনের টাইম টেবিল দিয়ে দিলাম। এই 4টে ট্রেনের টাইম টেবিল দেওয়ার আমার একটাই উদ্দেশ্য, তার কারণ হচ্ছে এই 4টের মধ্যে যে কোনো একটা ধরে তোমরা এখানে আসতে পারবে। তার কারণ হচ্ছে কচুয়া মন্দির কিন্তু 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো তোমাদের 12টার আগে আসতে হবে। তো আমি এই 4টে ট্রেন সিলেক্ট করেছি। তোমরা যদি বাই রোডে আসতে চাও তাহলে তোমাদের বারাসাত, তারপর হচ্ছে গোলাবাড়ি, তেডাঙ্গা এবং বেড়াচাপা হয়ে এই কচুয়া ধামে কিন্তু তোমাদের আসতে হবে। তো এখন আমি রয়েছি হচ্ছে কাকড়া মির্জানগর স্টেশন। এখান থেকে আমি এখন টোটো করে যাব হচ্ছে কচুয়া ধামে। তো তোমরা ভিডিওটার সাথে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো। আমি এখন কাকড়া মির্জানগর স্টেশন থেকে নেমে যাচ্ছি নিচের দিকে। আর এই নিচেই তোমরা দেখতে পারবে অনেক টোটো, অটো, এরকম মোটর ভ্যানগুলো থাকে, যেগুলি তোমাকে নিয়ে যাবে হচ্ছে কচুয়া ধামে। তো দেখি আগে কোনো ভ্যান পাওয়া যায় নাকি। তো বন্ধুরা, আমি এখন কাকড়া মির্জানগর স্টেশন থেকে নেমে একটা টোটো বুক করে নিয়েছি। এই দেখো আমি এখন টোটো করে যাচ্ছি হচ্ছে কচুয়া ধামে। আর এমনি টোটো ভাড়া হচ্ছে 10 টাকা, যেহেতু লোক সংখ্যা কম ছিল তাই প্রথমে 20 টাকা করে পড়ছিল, তারপরে একটু বার্গেনিং করাতে 15 টাকা করে আমাদের এখন কাকু নিয়ে যাচ্ছে হচ্ছে কচুয়া ধামে। এই হচ্ছে 10 টাকাই ভাড়া। তো কচুয়া ধামে যাওয়ার পথে দ্বাদশ শিখরটির পরে সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এটাই হচ্ছে সেই দ্বাদশ শিব মন্দির, যেখানে 12টা শিবের মূর্তি আছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কাকড়া মির্জানগর স্টেশন থেকে কচুয়া ধাম যাওয়ার পথে এরকম কিন্তু একটা মন্দির পড়বে, যেখানে কি
মানে 12টা শিবের মূর্তি আছে এবং পুরোটাই এরকম টোটাল 12টা আছে মন্দির। আর 12টার মধ্যেই কিন্তু আমাদের যে মহাদেব বিরাজমান আছে, আমাদের দেখাই। এখানে আছে যিনি নাম রয়েছে হচ্ছে কাশীনাথ, তারপরে এখানে আছে হচ্ছে ভগবান, মানে 12খানা রয়েছে 12টা নামে। আর তোমরা যখন কচুয়া ধামে যাবে 12টা যে শিব মন্দির আছে সেটা কিন্তু অবশ্যই দর্শন করে যেও। আর সামনেই তোমরা দেখতে পারবে আমাদের মা কালী রয়েছে। আমি বাইরে থেকে একটু তোমাদের জুম করে দেখাচ্ছি। বন্ধুরা, ইনি আমাদের কাঁকড়া মির্জানগর স্টেশন থেকে কচুয়া মন্দিরে নিয়ে এসছে। আর এই দেখো, এটা হচ্ছে কচুয়া মন্দির বাবা লোকনাথের। তো ইনি আমাকে বলছিল যে পুরো কচুয়া ঘোরাবে, তো আমি এনার কাছ থেকে সমস্ত ডিটেলস তোমাদের জানিয়ে দিচ্ছি। তো একজন যদি সাধারণ মানুষ আসে তো কচুয়া ঘুরতে কত টাকা লাগবে? স্টেশন থেকে 10 টাকা রেট আছে। আচ্ছা, স্টেশন থেকে 10 টাকা রেট এই কচুয়া মন্দির। হ্যাঁ, এমনি যদি সাইট সিন ঘোরে? সাইট সিন আপনার টোটাল 3টে জায়গা আছে, ওগুলো ঘুরিয়ে আমরা টোটাল মানে মাথা পিছু নেই 30 টাকা। 30 টাকা? আচ্ছা, মানে এক একটা জায়গা যেতে না টোটাল মাথা পিছু? হ্যাঁ, মাথা পিছু মানে যজন থাকবে, যতজন থাকবে আবার। আর এই কচুয়া থেকে যদি কেউ চাকলা যায় পুরো রিজার্ভে? রিজার্ভে গেলে আপনার 250 টাকা নেই। 250 টাকা নেবে কি মাথা পিছু? না, মানে রিজার্ভে তাও কয়জন থাকে? 5 জন 6 জন। 5 জন 250 টাকা। তো 5 জন 250 টাকা নেবে বলছে এই কচুয়া থেকে। উনি যদি চাকলা যায় তো এনার নাম্বার আমার ডেসক্রিপশনে দেওয়া রইলো, অবশ্যই যোগাযোগ করবে। খুবই ভালো মানুষ আমাদের, তাও আশেপাশে অনেক জায়গায় একটু ঘুরিয়েছে। তো তোমরা যদি আসো এনার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে। আর ডেসক্রিপশনে এনার নাম্বারটা আমি দিয়ে দিলাম। তো থ্যাংক ইউ কাকু, তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। কচুয়া ধামে আসলে তোমরা কিন্তু এখানে বিভিন্ন ডালার দোকান দেখে যাবে। তো তোমাদের পছন্দ মতন যে কোনো একটা দোকান থেকে তোমরা ডালা নিতে পারো। আর আমি যে দোকান থেকে ডালা নিচ্ছি এটা হচ্ছে সেই দোকানের ফোন নাম্বারও রয়েছে নিচে। তো আমি এনার সাথে একটু কথা বলবো। সেটা হচ্ছে যে এখানে ডালা শুরু হয় কত থেকে? আমাদের ডালা এখানে 51 আছে, 101 আছে, 151 আছে, 201 আছে, যেরকম নেবে সেই হিসেবে ডালা। খালি মালাটা আলাদা নিতে হয়। মালা 50 আছে, 10 টাকা আছে। 50 আছে আর 10 টাকা আছে। হ্যাঁ, আর এমনি 51 টাকা ডালার মধ্যে কি কি থাকে? 51 টাকার মধ্যে মিশ্রি, বাতাসা, লকুলদানা, আমিত্তি টাপ্তি সব দিয়ে ডালা তৈরি, ধূপকাঠি, মোমবাতি, লুজ ফুল টুল দিয়ে। আচ্ছা আচ্ছা। আর এই ঘটে কি জল ভরে আগে বাবার দুধ পুকুর দিয়ে জল নেবে, নিয়ে ওই জলটা তুলে বাবার মাথায় ঢালতে হবে। বাবার মাথায় ঢেলে তারপর পুজো দিতে হয়। আচ্ছা আচ্ছা। তো দাদা খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিল যে ডালা নিয়ে পুজো দেওয়ার আগে এরকম একটা ঘর দেবে ওরা এখান থেকে। এর জন্য কি আলাদা কি চার্জ দিতে হচ্ছে? না না না, এক্সট্রা দিতে হবে না। মানে এটা তুমি যাই ডালা নেও না কেন তার মধ্যে এটা ইনক্লুডিং আছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে দুধ পুকুরে। তো এখান থেকে আমরা জল ভরে বাবার মাথায় ঢেলে তারপরে ডালাটা নিয়ে আমরা পুজো দেব। তো বন্ধুরা, এটা হচ্ছে বাবার সেই পবিত্র দুধ পুকুর। লোকনাথ বাবা এখানে স্নান করতো। আর এই দুধ পুকুরে এরকম একটা ঘটি নিয়ে জল তুলতে হবে। জল তুলে নিলাম। আর এই জলটা হচ্ছে ঢালতে হবে হচ্ছে বাবার মাথায়। তো চলো বাবার মাথায় জলটা ঢালি। এখন বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি। আর এখানে রয়েছে শ্রী শ্রী লোকনাথ বাবা ব্রহ্মচারী বাবার জন্মস্থান, পুণ্যতিথি কচুয়া ধাম। জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ। তোমরা দেখতেই পেলে যে আমি বাবার মাথায় জল ঢাললাম আর এখানে আমি জল ঢেলেছি। আর এখন যাব হচ্ছে মেন যে মন্দির রয়েছে কচুয়ার লোকনাথ মন্দির, তার ভেতরে। তো বন্ধুরা, আমি এখন ফাইনালি ঢুকছি হচ্ছে কচুয়া ধামের লোকনাথ মন্দিরে।
বন্ধুরা, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি মাত্র 11 বছর বয়সে সমস্ত মোহমায়া ত্যাগ করে নিজেকে ঈশ্বরের সেবায় সমর্পণ করে দিয়েছিলেন। ইনি হচ্ছেন আমাদের সবার প্রিয় শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী। বন্ধুরা, এই দেখো, এটা হচ্ছে শ্রী শ্রী লোকনাথ বাবা ব্রহ্মচারী বাবা দর্শন কৃতের সময়। তোমরা দেখতেই পাচ্ছ, সকাল 8টা থেকে 12টা, আবার বিকাল 3টে থেকে 8টা অবধি এই মন্দির খোলা থাকে। তো এই সময়ের মধ্যে তোমরা এখানে এসে পুজো দিতে পারো। তো বন্ধুরা, প্রথমে যেটা করলাম সেখানে ওই মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢাললাম। তারপরে এটা হচ্ছে বাবার মেন মন্দির, এখানে বাবাকে দর্শন করলাম, ডালা দিয়ে পুজো দিলাম। আর এখন এখানে হচ্ছে ধূপ জ্বালাবো, আর এটা হচ্ছে ধূপ জ্বালানোর জায়গা। খুব ভালো একটা জায়গায় পড়েছে, এখানে আলাদা করেছে, এখানে তোমরা ধূপ জ্বালাতে পারো। তুমি অনুকূল, তুমি লোকনাথ, তুমি হযরত বুদ্ধ, যে নামে যে ডাকুক তোমায়, তুমি আছো জগৎ শুদ্ধ, যে নামে যে ডাকুক তোমায়, তুমি আছো জগৎ শুদ্ধ। তুমি অনুকূল, তুমি লোকনাথ, তুমি হযরত বুদ্ধ। ফাইনালি আমাদের কচুয়া ধামে লোকনাথ বাবাকে দর্শনও করা হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে। তোমাদের আরেকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, যেখানে LIC অফিস লেখা আছে, এর ঠিক নিচে যে রয়েছে অফিস অ্যান্ড ডোনেশন সেন্টার, এখানে কিন্তু তোমরা কিন্তু এই কচুয়া ধামের কিন্তু ভোগ খেতে পারো, যেটা সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এখানে কিন্তু কুপন দেওয়া হয়। আর কুপনের মূল্য হচ্ছে 60 টাকা। আর 12:30 থেকে এখানে ভোগ দেওয়া আরম্ভ করে। তোমরা যদি খেতে যাও অবশ্যই 12টার আগে কুপন কেটে নিও। আর তোমরা যদি পারো এখানে 4 চাকাও নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তার কারণ ওই সামনে এই গাছটার পেছনে পার্কিং রয়েছে, বিশাল বড় পার্কিং, তো কোনো অসুবিধা হবে না। আর যাদের মনে এখনও সন্দেহ রয়েছে যে তারা লোকনাথ বাবার কচুয়া ধামে কীভাবে আসবে, কোন ট্রেন ধরবে, কচুয়া ধাম আসতে ঠিক কত টাকা খরচ হবে, তারপরে রয়েছে যে ট্রেনে গেলে কোন স্টেশনে নামতে হবে, আর যদি গাড়ি নিয়ে আসো তো কোথা থেকে আসতে হবে, তো সমস্ত ইনফরমেশন আমি আমার এই ভিডিওতে দিয়েছি। আর এখনও ভিডিওটা শেষ হয়নি, তার কারণ আমরা এখন রয়েছি হচ্ছে বাবা লোকনাথের কচুয়া ধামে। আর এটা তো তোমাদের দেখালাম, এটা হচ্ছে কচুয়া ধামের মন্দিরটা। আর এখান থেকে আমরা এখন হেঁটে যাব হচ্ছে এখানে লোকনাথ বাবার যে বাল্যকালের শিষ্য আছে বেনি মাধব, তারপরে রয়েছে তার গুরু আছে, সে তারও বাড়ি দেখতে যাবো। তো তোমরা ভিডিওটার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই সামনেই রয়েছে হচ্ছে 100 মিটারও ডিস্টেন্স হবে না, কচুয়া ধামের মন্দির থেকে হেঁটে তোমরা দেখতে পারবে যে ভগবান গাঙ্গুলি তরুণ, ইনি ছিলেন হচ্ছে লোকনাথ বাবার গুরু। আর আমি তার বাড়িটা একবার দেখাচ্ছি তোমাদের। মানে সে আজ থেকে কত বছর, কয়েকশো বছর হয়ে যাবে, তো এখনও বাড়িটা অক্ষত রয়েছে। তো যতটুকু পারছি আমি তোমাদের দেখাচ্ছি। এই যে বাড়িটা, এটা হচ্ছে দেয়াল সাইডেরটা, এটা হচ্ছে দরজা। আর এখানে ঢুকেই দেখতে পারো দরজা দিয়ে লেখা রয়েছে যে ভগবান গাঙ্গুলি জন্ম বেটা, মানে এখানে লোকনাথ বাবার যে গুরু আছে তিনি এখানে জন্মগ্রহণ করেছিলেন। আর ভেতরে দেখাই তোমাদের, এই দেখো ভেতরে একটা খাট পড়ে রয়েছে, অনেক এখানে পয়সা টয়সা দিয়েছে। আর উপরে এই দেখো সাপোর্ট দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে ভগবান গাঙ্গুলির বাড়ি। আর এটা হচ্ছে উঠোন, তার মানে বুঝতেই পারছো আমরা এখন যার বাড়িতে এসছি তিনি হচ্ছেন স্বয়ং লোকনাথ বাবার গুরু, তিনি তাকে পথ দেখিয়েছে ঈশ্বরের। তো এটা হচ্ছে তার বাড়ি। তো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও বাড়িটা দেখে কেমন লাগলো। তো এখান থেকে আমরা এখন চলে যাব হচ্ছে বেনি মাধব আর বাড়ি। আর একটা কথা বলে দিই, আমরা এসছি হচ্ছে মন্দিরের পেছন থেকে। তো তোমরা যদি আসো, তোমরা এর সামনে থেকে আসলে তাহলে এই গেটটা পাবে।
আর এই গেটটা হচ্ছে কচুয়া ধামের গেট। আর এই গেট থেকে তোমরা সোজা চলে আসতে পারবে হচ্ছে কচুয়া ধামের লোকনাথ বাবার মন্দিরে। আর একটা কথা বলি, যাদের মনের মধ্যে ফটকা রয়েছে যে লোকনাথ বাবা আদৌ কচুয়াতে জন্মগ্রহণ করেছে না চাকলাতে, আমি এখন রয়েছি বর্তমানে কচুয়া লোকনাথ বাবা মন্দিরে। আর এটা হচ্ছে তার গেট। ওপরে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে যে জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম। তার মানে বুঝতেই পারছো যে লোকনাথ বাবা যে জন্মগ্রহণ করেছে সেটা হচ্ছে কচুয়াতে। লোকনাথ বাবা কচুয়াতে জন্মগ্রহণ করেছে। আর এখন আমি যাচ্ছি হচ্ছে বেণীমাধবের বাড়িতে। এখান থেকে খুব একটা ডিস্টেন্স না, মাত্র কয়েক মিটার। এই যে এই গেটটায় হচ্ছে উপরে লেখা রয়েছে বেণীমাধব তরুণ লোকনাথ মিশন। তো এই গলি দিয়ে তোমাদের যেতে হয়। আমি তো একে তো কচুয়া ধামের লোকনাথ মন্দিরটা ঘুরিয়ে দেখালাম, তারপর ওখানে দুধ পুকুর আছে সেটা দেখালাম, তারপর হচ্ছে লোকনাথ বাবার যে গুরু ভগবান গাঙ্গুলি তারও আমি বাড়ি তোমাদের ঘুরিয়ে দেখালাম। আর এখন আমি এসেছি হচ্ছে বেণীমাধবের বাড়িতে। সামনের যে পরিবেশটা অপূর্ব সুন্দর, মাঝখান দিয়ে রাস্তা, এই সাইডে পুকুর রয়েছে আর এখানে বড় বড় বট গাছ রয়েছে। আর এই সুন্দর পরিবেশের মধ্যে একটা বাড়ি অবস্থিত রয়েছে, তিনি হচ্ছেন বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আর বন্ধুরা, এটা হচ্ছে লোকনাথ বাবার বাল্যকালের যে বন্ধু ছিল তার বাড়ি, এখনও অক্ষত রয়েছে। দেখো, এখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমি যতটুকু জানি গুগলের মারফতে, সেই মারফত অনুযায়ী আমি ইনফরমেশান দিচ্ছি। যদি কোনো ইনফরমেশান ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর তোমরা অবশ্যই জানিও যে এরকম পরিবেশ দেখে তোমাদের ঠিক কীরকম লাগছে, একদম নিরিবিলি পরিবেশ। তো বন্ধুরা, আমি এখন এসেছি বেণীমাধবের বাড়িতে। ইনি হচ্ছেন সেই বেণীমাধব যিনি কিনা লোকনাথ বাবার বাল্যকালের বন্ধু। আমি এখন রয়েছি বর্তমানে বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তো তারই সম্পর্কে এখানে যিনি থাকেন, বেণীমাধবের যে ঘরটা রয়েছে এখানে উনি দেখভাল করেন। তো ওনার মুখ থেকে কিছু আমরা কথা শুনে নিই। তো দাদা, আমার একটাই প্রশ্ন প্রথমে রয়েছে, ওনার এরকম সন্ন্যাসে আসার পেছনে কারণটা কি? উনি 11 বছর বয়সে উপনয়ন হয়। উপনয়ন বয়সে হওয়ার পর ওনার গুরুদেব উনি ভগবান গাঙ্গুলি এবং ওনার যে বাল্যকালের বন্ধু বেণীমাধব ব্রহ্মচারী, উপনয়ন হওয়ার পর তিনজনই উদ্দেশ্য করে ভগবান গাঙ্গুলি এবং লোকনাথ বাবা এবং বেণীমাধব ব্রহ্মচারী তিনজনেই ভগবান সান্নিধ্য পাওয়ার জন্য উনি বহু দেশ বিদেশে ঘুরে বেরিয়েছে। হিমালয় থেকে লাস্ট জীবনে বাংলাদেশে দিতে গিয়ে ওনার সমাধি হয়েছে। ওনার উদ্দেশ্য একটাই যে ভগবান কোথায় থাকে, কিভাবে থাকে, বা কিভাবে ভগবানের দর্শন পাওয়া যায়। আচ্ছা, আর একটা প্রশ্ন যেটা অনেকেরই মনে খুঁত থাকছে, সেটা হচ্ছে যে লোকনাথ বাবা কি কচুয়াতে জন্মগ্রহণ করেছেন না চাকলাতে? এ বিষয়ে যদি আপনি কিছু জানেন বলুন। এ বিষয়ে আমাদের একটা মতবাদ থেকেই আছে চাকলা এবং কচুয়া নিয়ে। সে বিষয়ে বলতে আমরা ভগবান সব জায়গাতেই বিরাজিত একদম, কিন্তু এখানে অনেকগুলো প্রমাণ সাপেক্ষে আমরা এখানে জন্মস্থান বলে বলছি। যেমন সেটা প্রমাণ, ওনার যে গুরুদেব এখানে বাড়ি, সামনে বাবার মন্দির থেকে বেরিয়ে ডান পাশে ভগবান গাঙ্গুলির বাড়ি, এবং সামনেই পিচ রাস্তার এপারে এটা হচ্ছে বাবার বন্ধু বেণীমাধব ব্রহ্মচারীর বাড়ি। এই জন্যই আমরা বলছি যে কচুয়াতেই জন্মস্থান। আর বেণীমাধব যিনি ছিলেন, ইনি আমরা জানলাম যে ছোটোবেলা থেকেই লোকনাথ বাবার বন্ধু ছিলেন। তো লোকনাথ বাবার বন্ধু থাকার জন্যই কি তাকে কি সন্ন্যাস গ্রহণ করতে হয়েছে, না তার মন চেয়েছে, না তিনি ভগবান গাঙ্গুলির আহ্বানে এসে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন? এই বিষয়ে যদি আপনি কিছু জানেন। গুরুদেব ভগবান গাঙ্গুলি, কিন্তু
গুরুদেবের সান্নিধ্যে ছাড়া কিছুই হয় না। একদম ঠিক কথা। তাহলেও কিন্তু লোকনাথ বাবা চাইছিল যে আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে মানুষের কল্যাণের জন্য বিভিন্ন জায়গাতে গিয়ে সিদ্ধি লাভ করবে, বিভিন্ন জায়গাতে গিয়ে দেখবে কোথায় কি ভগবানের কোথায় কী রয়েছে, এটাই ওনার উদ্দেশ্য ছিল। উনি বলেছেন, গুরুদেব সেটাকে প্রাধান্য করে নিয়ে গেছে। আরেকটা লাস্ট আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে লোকনাথ বাবার যিনি বাবা ছিলেন, লোকনাথ বাবা তার বাবার চতুর্থ সন্তান, এটা তো ঠিক না? এটা কি আমি হ্যাঁ। এটা গুগল পরে জানতে পেরেছি, আমি হ্যাঁ। গুগলের মারফত আপনাকে বলছি। হ্যাঁ 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 তো ওনার বাবা চেত যে ছেলে বা যেই হবে সে সন্ন্যাস হবে, কিন্তু লোকনাথ বাবার যিনি মা ছিলেন তিনি চাইতেন না যে ছেলে সন্ন্যাস হোক। এই কথাটা কতটা সত্যি কতটা মিথ্যা? দেখুন, আগের যে দিনগুলোতে বা এখনও যে দিনগুলো আসছে, কোনো মাতাই চায় না যে তার ছেলে সন্ন্যাস গ্রহণ করুক। আচ্ছা। কিন্তু উনি যখন চেয়েছে, ছেলে যখন চাইলো যে আমি সন্ন্যাস গ্রহণ করে বিভিন্ন জায়গাতে যাব, বিভিন্ন জায়গাতে গিয়ে ব্রত পালন করব, সিদ্ধির সাধনা করব, ভগবানের সাধনা করব, মায়ের সাধনা করব, বিভিন্ন জায়গা দিয়ে সাধনা করব, তখন কিন্তু ওনার মা স্বইচ্ছাতেই তারা মেনে নিয়েছিলেন। তো আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আপনারা এখানে আসুন, মন ভক্তি করে লোকনাথ বাবা যে কচুয়া চাকলা দুটোই দর্শন করুন, আর অবশ্যই এই বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসবেন। ঠিক আছে দাদা, আপনার সাথে জয়। কথা বলে অনেক ভালো লাগলো। জয় বাবা লোকনাথ। ঠাকুরকে আশীর্বাদ করুন জীবনে যাতে অনেক বড় হতে পারি। ঠিক আছে, আবার আসবো। সবসময় থাকবে আপনাদের সামনে, আপনারা আসবেন। কচুয়া এবং চাকলা দিয়ে ওটা নিয়ে কোনো মাথার করার দরকার নেই। ভগবান সব জায়গাতেই আছে, কিন্তু ভক্তরাই এসে চিন্তা ভাবনা করে বলবে যে বাবার কোনখানে জন্ম। একদম। তো বন্ধুরা, একটু আগে আপনারা শুনলেন আমরা বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছিলাম। তো একজন গুরুজি ছিলেন, তিনি লোকনাথ বাবার সম্পর্কে আমাদের অনেক ইনফরমেশান দিলেন। আর আমিও আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক ইনফরমেশান দিয়েছি যে কিভাবে তোমরা খুব কম খরচে এই কচুয়া ধামে আসতে পারবে এবং এসে এখানে লোকনাথ বাবার মন্দির, তারপর হচ্ছে গুরু ভগবান গাঙ্গুলির বাড়ি এবং বেণীমাধবের বাড়ি, আর ওদিকে রয়েছে হচ্ছে কাকড়া যে কালীবাড়ি, বা তোমরা যেটা আমি প্রথমেই ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে 12খানা শিব আছে, সেটা তোমরা কিভাবে দর্শন করবে। তো তোমাদের যতটুকু পেরেছি আমি ইনফরমেশান দিয়েছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর আমার ইউটিউব চ্যানেলে তোমরা নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই ভালো থাকবে। জয় বাবা লোকনাথ বলে আজকের এই ভিডিওটা শেষ